নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বৃহস্পতিবার তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানার পরে যে ঘটনাগুলো ঘটেছে বা যা যা হয়েছে সেই বিষয়ে আমি আজ সকালে এক বিজেপির নেতার সঙ্গে কথা বলছিলাম, যিনি মোটামুটি বিজেপির হাঁড়ির খবর রাখেন। তাকে খুব একটা মিডিয়া টিডিয়ার সামনে দেখা যায় না। তা আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে যে ঘটনাটা ঘটলো এটা আপনাদের পক্ষে লাভ হলো না ক্ষতি হলো। তিনি বললেন যে আসলে এখন কি হচ্ছে না হচ্ছে, বাংলায় কি হবে সেটা আর বঙ্গ বিজেপি ঠিক করে না, ওটা হচ্ছে সব দিল্লির লোকরাই সব ঠিক করে নিয়েছে। যে এরকম একটা ঘটনা ঘটাতে গেলে হচ্ছে বা এরকম একটা কিছু করতে গেলে একটা পুরো 5 বছরের মামলা, সেটা নিয়ে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে হানা দিলে তার কি ইম্প্যাক্ট হতে পারে না হতে পারে, সেটা এখন আর বাংলার নেতাদের থেকে এখন আর কেউ মতামত নেন না। কারণ এখন অমিত শাহরা ধরে নিয়েছেন, অমিত শাহ বাংলার পার্টি চালাচ্ছেন এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ সাধারণ সম্পাদক সর্বভারতীয় সুনীল বানসাল চালাচ্ছেন এবং ভোটের জন্য দুজন পর্যবেক্ষক পাঠিয়েছেন, ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব, সবই বহিরাগত। তো সেই বহিরাগত নেতারা যা ঠিক করছেন তাতে এখানে ভালো হবে কি পার্টি কি মন্দ হবে সেগুলো নিয়ে আর বাংলার নেতাদের কোনো মতামত তারা নিতে চাইছেন না। তারা মনে করছেন যে তারা যে স্ট্র্যাটেজিতে এগোবেন সেটাতেই হবে। আর সেই নেতার বক্তব্য যে আসলে যেটা ছিল একটা পুরনো 5 বছরের 20 সালের নভেম্বরের একটা মামলা, কয়লা পাচারের মামলা, যে মামলা ইতিমধ্যে প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা তিনি জামিন পেয়ে গিয়েছেন। তো সেই মামলা সূত্র ধরে একটা হাওড়া অপারেটর, সেই অপারেটরের সঙ্গে আইপ্যাক সংস্থার যে টাকার লেনদেন হয়েছে এই অভিযোগ নিয়ে হচ্ছে রেড হয়েছে। তখন অবশ্যই প্রতীক জৈন তিনি মাথায় ছিলেন না, যে সময়কার ঘটনা সেই সময় ছিলেন প্রশান্ত কিশোর এই আইপ্যাকের কর্ণধার। এবং যে ঘটনার সময়কালের কথা বলছেন তখন আইপ্যাক মহারাষ্ট্রে হচ্ছে বিজেপি শিবসেনার হয়ে ভোট স্ট্র্যাটেজি তারা পরিচালনা করেছিলেন। তখন তাদের ভোট কুশলী ছিলেন, কারণ আপনারা জানেন যে আইপ্যাক 2014 সালে নরেন্দ্র মোদীর ভোট কুশলী ছিলেন। এরপরে বিভিন্ন এখন যে এনডিএ গভর্নমেন্ট রয়েছে তাদের বিভিন্ন পার্টির হয়ে তারা হচ্ছে বিভিন্ন নির্বাচনে ভোট কুশলীর কাজ করেছেন। সেটা নীতিশ কুমারের হয়ে করেছে, এটা চন্দ্রবাবু নাইডুর হয়ে করেছেন, মহারাষ্ট্রে করেছে, তো নরেন্দ্র মোদীকে তো করেইছেন। তো তখন প্রতীক জৈন ছিল না, ছিল প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর এখন বিহারে তিনি পার্টি করেছেন। তো যাই হোক, প্রতীক জৈনের বাড়িতে বাড়িতে হানা এবং আইপ্যাক অফিসে হানার বিষয় সেই বিজেপি নেতার মতামত যে আমরা আসলে এখন এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 4 মাস হচ্ছে পিক টাইম, মানে ভোটটা শেষ হওয়া পর্যন্ত বা যদি মের ফার্স্ট উইকে শেষ হয়, এই সময় আইপ্যাক যে ফাংশনিংটা করছে সেই ফাংশনিংটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছিল। মানে প্ল্যান ছিল আমাদের, যেটুকু মনে হচ্ছে যে দিল্লির নেতারা এটা বুঝেছেন যে আইপ্যাকের অফিসে যদি লন্ডভন্ড করে দেওয়া যায় তার মধ্যে হচ্ছে আইপ্যাকের মরালটা তারা ভেঙে দিতে চেয়েছিল, যে তারা এই 4 মাস অ্যাক্টিভলি কাজ করবে, তৃণমূলের হয়ে বিভিন্ন স্ট্র্যাটেজি রিপোর্ট দেবে, কোন সময় যত সিচুয়েশন চেঞ্জ হবে তারা দেবে এবং প্রতিটা বিষয়ে তারা যে সমস্ত বিষয়ের নজর রেখে সেই রিপোর্ট তৃণমূলকে দেওয়া হয়, মমতা ব্যানার্জি হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হোক। সেই মরালটা ভেঙে দেওয়ার জন্যই হচ্ছে এই রেডটা হয়েছিল। এবং আইপ্যাকের যারা কর্মীরা আছেন, ধরুন এই সেক্টর 5-এ বৃহস্পতিবার সেই অফিসে যে 50-55 জন কর্মী কাজ করেন, তারা ভয় পেয়ে যাবে, কাজ ছেড়ে দেবে। তো এরকম বিষয়, কিন্তু সেইটা আলটিমেটলি হচ্ছে সাকসেসফুল হয়নি। কারণ মমতা ব্যানার্জি মাঠে নেমে পড়বেন, নেমে এরকম ইডির রেডে গিয়ে তিনি সরাসরি হচ্ছে সেখানে ঢুকে পড়বেন যে তল্লাশি এলাকায় এবং ফাইল টাইল নিয়ে বেরিয়ে আসবেন, এইটা হচ্ছে তাদের মানে হিসেবের মধ্যে ছিল না। কারণ তারা যেটা চেয়েছিলেন যে আইপ্যাক যাতে কোমর ভেঙে গেলে আইপ্যাকের তৃণমূলের সামনে তারা যাতে তৃণমূলকে সাহায্য করতে না পারেন, আর এরকম কম সময়ের মধ্যে কোনো ভোটকুশলী সংস্থা তৃণমূলের হয়ে কাজ করবে না। কারণ আইপ্যাক অনেক স্লোগান তৈরি করে দেয় বিভিন্ন ভোটের সময়, এবারে বেশ কিছু স্লোগান তারা তৈরি করে দিয়েছে। তো এই আইপ্যাকের মনোবল ভেঙে দেওয়া এবং যদি আইপ্যাকের অফিস থেকে কিছু ডকুমেন্টস কালেক্ট করা যায়, সেই সব লক্ষ্য নিয়েই রেডটা নিশ্চিতভাবে রয়েছে। নাহলে পুরনো 5 বছর একটা মামলা নিয়ে কেন ইডিকে দিয়ে এই সময় রেড করানো হবে। তো সেই নেতার বক্তব্য যেটা আলটিমেটলি হচ্ছে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইডি অফিসার, সেন্ট্রাল ফোর্সের লোক থাকা সত্ত্বেও তিনি গিয়ে ফাইল চুরি করে নিয়ে এসছেন, এটাকে এস্টাবলিশ করা খুব কঠিন। কারণ পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আসলে ইডি কে দিয়ে অমিত শাহ হচ্ছে ডাকাতি করতে পাঠিয়েছিল আমার ভোটকুশলী সংস্থার অফিসে, এবং তারা আমাদের আইটি সেল পরিচালনা করে এবং আমাদের বিভিন্ন ভোটের স্ট্র্যাটেজি, ক্যান্ডিডেট লিস্ট এসব করে, সেগুলোকে লুট করতে এসেছিল। আমি তাই রুখে দিয়েছি, রুখে হচ্ছে আমি কিছু ফাইল নিয়ে বেরিয়ে এসেছি। সেই নেতার কথায় আসলে
মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা হচ্ছে যে তৃণমূল নেতা কর্মীদের হচ্ছে মনোবল বৃদ্ধির জন্য বা আইপ্যাকের কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য বলেছেন। কারণ হচ্ছে এখন কাগজে ডকুমেন্টস নিয়ে খুব একটা মাতামাতি হয় না, সব ডকুমেন্টস হচ্ছে সফট কপিতে থাকে এবং যা আইপ্যাক দেবে সেগুলো দেখবেন ওই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখবেন পেন ড্রাইভে সব দেওয়া আছে। এগুলোর জন্য ওইসব ফাইল টাইল নেওয়ার দরকার পড়ে না। আর দ্বিতীয়ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল সেটা তিনি পেতেন ওই প্রত্যেকজনের বাড়ি থেকে বা অফিস থেকে, সেটা তিনি সামনে এসে প্রেস কনফারেন্স করে ঘটা করে তিনি করতেন না, ফাইল হাতে নিয়ে প্রেস কনফারেন্স করতেন না। সেটা গোপনে হচ্ছে পুলিশের কোনো আধিকারিকের হাতে দিয়ে তিনি সেটা পাঠিয়ে দিতেন, সামনে তিনি সেটা আনতেনই না যদি সেরকম ইম্পর্টেন্ট কোনো ফাইল থাকতো। আসলে কিছু ইম্পর্টেন্ট ফাইল তিনি নিয়ে বার করেননি, তিনি হচ্ছে যেগুলো কোনো দরকার পড়ে না এরকমই দু চারটে ফাইল নিয়ে তিনি বেরিয়েছেন এবং সেই জন্যই প্রেস কনফারেন্স করেছেন সেই ফাইল নিয়ে। তিনি বোঝাতে চেয়েছেন যে কর্মী এবং নেতাদের কাছে যে ইডি এখানে ডাকাতি করতে এসছে, আমি সেই ডাকাতি রুখে দিয়েছি। এবং শুধু তাই না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 1-1.5 মাস আগে থেকেই দলকে সতর্ক করেছিল যে ভোট এগিয়ে আসছে, বিজেপি কিন্তু দিল্লির নেতারা বারে বারে হচ্ছে ইডি সিবিআই কে দিয়ে হচ্ছে অন্য রাজ্যগুলোতে যেমন হয়েছে কংগ্রেস শাসিত রাজ্যে ভোটের সময় রাজস্থান, ছত্তিশগড় বিভিন্ন জায়গাতে হয়েছিল, ইডি সিবিআই একেবারে রাস্তায় নেমে পড়েছিল কংগ্রেস নেতাদের ডিস্টার্ব করার জন্য। অশোক গেহলট রাজস্থানের মুখ্যমন্ত্রী 2023 সালে ভোটের আগে তিনি বলে ফেলেছিলেন যে এখন রাস্তায় যত কুকুর না দেখা যায় তার থেকে অনেক বেশি ইডি সিবিআই অফিসার দেখা যাচ্ছে। তো ইডি সিবিআই এরকম ভোট যত এগিয়ে আসবে তত হচ্ছে এইরকম ভাবে হানা দেবে, বিভিন্ন জায়গায় তল্লাশি করবে, নানান লোককে ডিস্টার্ব করবে, এইরকম করার চেষ্টা করবে। তাই তারা অনেক আগে অ্যালার্ট করে দিচ্ছেন, সেটা আইপ্যাককেও অ্যালার্ট করা হয়েছিল, তারা নথিফতি রেখে দেবে এরকম কোনো বিষয় নয়। তো যেটা হলো যে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, তো তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ইম্পর্টেন্ট ফাইল কিছু আনেননি, আর ইম্পর্টেন্ট ফাইল ওই রকম ইয়েকে দেওয়া হয় না। মূলত এখন যেটা জানা যাচ্ছে বা বিভিন্ন সূত্র থেকে আমি যেটা খবর পাচ্ছি, আইপ্যাক হচ্ছে এই যে উন্নয়নের পাঁচালী হয়েছে, গভর্নমেন্টের যে প্রজেক্ট গুলো নিয়ে উন্নয়নের পাঁচালী প্রচার হবে, এই উন্নয়নের পাঁচালীটা আইপ্যাক তৈরি করেছিল। এখন তার একটা বড় কাজ হচ্ছে সেবাশ্রয়ের যে কাজটা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে সেবাশ্রয়ের কাজে যুক্ত, এইগুলোই তারা হচ্ছে মূলত দেখছে। এবং সবচেয়ে বেশি যেটা তাদের ফাংশনিং চলছে সেটা হচ্ছে এসআইআর নিয়ে, মানে এসআইআর কোন জেলায় কত নাম বাদ পড়লো, কোন কনস্টিটিউয়েন্সিতে কত নাম বাদ পড়লো, কোথায় মহিলা ভোটার পুরুষ ভোটার কত বাদ পড়েছে, কত হিয়ারিং এ ডাকা হচ্ছে, হিয়ারিং থেকে কত পাস করেছে, কতজন আটকে যেতে পারে, কোন সম্প্রদায়ের মানুষ, তারা হিন্দু না মুসলিম, এইসব স্ট্যাটিস্টিক্স তারা জোগাড় করছিল বিভিন্ন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ। কারণ এখনো পর্যন্ত হচ্ছে তৃণমূলের স্ট্র্যাটেজি রিপোর্ট আইপ্যাক তৈরি করে দেয়নি। ইতিমধ্যে যে তৃণমূলের যে বিধায়কদের যে পারফরমেন্স রিপোর্ট সেটা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা পড়ে গেছে, সেটা আর আইপ্যাকের অফিসে রাখার ব্যাপার নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা পড়ে গেছে। তো এখন হচ্ছে আইপ্যাক যে কাজগুলো করছে, এসআইআর এর কাজ করছে, উন্নয়নের পাঁচালী, সেবাশ্রয় এসবের কাজ করছে, ওখানে গিয়ে তৃণমূলের গোপন স্ট্র্যাটেজি রিপোর্ট নিয়ে চলে আসবে ইডি গিয়ে হানা মেরে, বা ক্যান্ডিডেট লিস্ট নিয়ে বেরিয়ে চলে আসবে। কারণ তৃণমূলের সবাই জানেন যে তৃণমূলের ক্যান্ডিডেট লিস্টটাই মাছের বাজারের মতো হচ্ছে বিকোয় না, বা কি হবে না হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরামর্শ করে নেন। তো আইপ্যাকের সঙ্গে ওসব নিয়ে কিছু হবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে বসেই হচ্ছে সেগুলো করে নেবে। তো যাই হোক, এখন সেই নেতার আক্ষেপ যে এরপর আবার কি পদক্ষেপ নেবে জানি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সরি বৃহস্পতিবার রেডের পরে দেখেছেন যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্যরা, তাদেরকে বলা হয়েছিল যে এমন কিছু বিবৃতি যাতে না দেয়, দিল্লি থেকে বলে দেওয়া হয়েছিল। কারণ সেদিনই ঘটনাচক্রে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এসেছিলেন বাংলার নেতাদের সঙ্গে বৈঠক করতে, জেপি নাড্ডা শুক্রবারও ছিলেন, তো বলেছে কারোকে এমন কিছু বলার দরকার নেই যাতে হিতে বিপরীত না হয়ে যায়। তো শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরাও ওই একটা ধরি মাছ নাচুই পানি গছের মমতা বন্দ্যোপাধ্যায় অসাংবিধানিক কাজ করেছেন এসব বলে টলে ক্ষান্ত হয়েছেন। তো সেই নেতা বলছেন যে এখন দিল্লি কি করবে না করবে তাতে খারাপ হবে না ভালো হবে জানি না, কিন্তু দিল্লি গুলো করছে কারণ বাংলার নেতাদের কথা তারা শুনছেন না, তারা যেটা মনে করছেন এটা তো ভালো হবে তারা তাই করছেন। মোটামুটি পার্টি দিল্লি বা বহিরাগতদের দখলে চলে গিয়েছে, বঙ্গ বিজেপির এখন সবাই হচ্ছে ঠুটে জগন্নাথ, এদের বক্তব্য হচ্ছে এখন আর দিল্লির নেতারা শুনছেন না। কারণ তারই যে বক্তব্য যেটা সেটা হচ্ছে যে 2021 সালে অমিত শাহরা
বাংলার নেতাদের কথা বিশ্বাস করেছিলেন, তাই নিয়ে অমিত শাহ আপকি বার 200 পাট্টার বলেছিলেন, কিন্তু আলটিমেটলি হচ্ছে মোদী অমিত শাহ সেই অশ্বমেধের ঘোড়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দিয়েছিলেন। তো এবার তাই অমিত শাহ এদেরকে উপর ভরসা না করে এখন তার নিজের এজেন্সিকে নামিয়েছেন। বর্তমানে অমিত শাহ সেই গুজরাট মহারাষ্ট্রের যে এজেন্সিটা কাজ করছে, তারা এখন রয়েছেন বাংলার বিভিন্ন জেলাতে, রয়েছেন হোটেল টোটেলে ভাড়া করে, সেসব লোকেরা তারা সব বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করছে বিজেপি নেতাদের সম্পর্কে, এমএলএদের সম্পর্কে। এইসব তাদের কাজ চলছে এবং প্রতিনিয়ত তারা অমিত শাহকে ফিডব্যাক দিচ্ছেন। অমিত শাহ সেই মতো হচ্ছে বহিরাগত নেতাদের নির্দেশ দিচ্ছেন যে তারা যাতে সেইভাবে ভোট পরিচালনা করে, কারণ বাংলার নেতাদের উপর তাদের আর ভরসা নেই। যে কি বলে, ইতিমধ্যে নাড্ডা যে আসার পরে হচ্ছে এটাও ঠিক হয়েছে, বিজেপি যে 43টা সাংগঠনিক জেলা আছে বাংলাতে, মানে 42টা লোকসভা আসন, আর দার্জিলিংটা দুটো, মানে 43টা, সেই 43টাতে 43 জন বহিরাগত পর্যবেক্ষক আসবেন। তারা সাইলেন্টলি সেই লোকসভা কেন্দ্রে 7টা করে বিধানসভা আসন তারা ভোট পরিচালনা করবেন। তারা কোনো সার্ফেসে আসবেন না, তারা প্রেস মিডিয়ার সামনে আসবেন না। তো এইসব এখন হয়েছে। এখন বিষয়টা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ভোট কচুরি সংস্থাকে মনোবল ভেঙে দেওয়ার জন্য ইডি সিবিআই দিয়ে রেড করিয়ে যেটা করতে চেষ্টা করছে, সেটা একটু উল্টো হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন যে তিনি শুক্রবার বলেছেন যে তিনি হচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে যাননি, তিনি তৃণমূলের চেয়ারপারসন, তার পার্টি হচ্ছে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভোট কুশলী সংস্থা, সেই সংস্থার অফিসে ইডি রেড করতে এসছে, কেন এসছে সেই জন্য আমি ঢুকেছিলাম। তো তিনি তার মতো সাফাই গিয়ে দিয়েছেন। তো মামলাও হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে মামলা হয়েছে ইডির বিরুদ্ধে। ইডি আবার মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মামলা নাম জড়িয়ে মামলা করেছেন, সেই মামলার অবশ্য শুক্রবার শুনানি হয়নি, সেটা 14 জানুয়ারি পর্যন্ত পিছিয়ে গিয়েছে। যাই হোক, এখন বিজেপির রাজ্য নেতারা যেটা মনে করছেন যে এরপরে আরো দিল্লি বহিরাগতরা হচ্ছে কি তারা পদক্ষেপ করবে, তাতে বাংলায় হচ্ছে ফল যদি খারাপ হয় বা তার ইম্প্যাক্ট খারাপ হয়, তাদের আর কিছু করার নেই, কারণ এখন বহিরাগতের দখলে চলে গেছে পার্টি এবং সেগুলোকেই হজম করতে হবে। এছাড়া বঙ্গ বিজেপি নেতাদের হচ্ছে ভবিতব্যে আর কিছু এখন দেখা যাচ্ছে না। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।